আমি একই করে আসলে দুজনের কাছে, এখানে অরিত্র রয়েছেন এবং একই সঙ্গে শামীম আহমেদও রয়েছেন, যে এর মধ্যে সত্যি সত্যি কি মনে হচ্ছে সম্প্রীতির বার্তা পাওয়া যাচ্ছে? শামীমদা, না, আমি প্রথমেই যেটা বলবো যে রাজনীতির ভাষাটা বদলে গেছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যে রাজনৈতিক লড়াইয়ের পরে যে রাজনৈতিক ডকুমেন্ট বলি আমরা আমাদের সংবিধানকে, এই সংবিধানে যে রাজনীতির কথা বলি, সেই রাজনীতির কথা বলার মতো লোক আজকের দিনে রাজনীতিতে নেই। যারা কেন্দ্র সরকারে আছে, যারা রাজ্য সরকারে আছে, তারা চাইছে যে একে ভয় দেখাক, আর যারা মাইনরিটি কমিটি আছে তারা সেই ভয় পেয়ে যে কোনো একটা দিকের পক্ষ নেই। এই ভয় দেখানো আর তার আরেকজনের দিকে দিয়ে সহানুভূতি দেখানো, যে সাহস দেখানো, প্রোটেকশন দেওয়ার বার্তা দেওয়া, যেটা আজকে মমতা ব্যানার্জিরা বলার চেষ্টা করেছে, বুঝলাম যেটা, এইটা নিজেদের বোঝাপড়া। আসলে এই লড়াইটা যদি ওরা করতে থাকে তাহলে সাধারণ মানুষের যে লড়াই, যে অধিকার আমরা দীর্ঘ লড়াইয়ের পরে সংবিধানের মাধ্যমে পেয়েছি, সেই অধিকার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখা যাবে। রুজি রুটি লড়াই, সেই লড়াইয়ে কেউ কথা বলে না। মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান, যেটা বেসিক রাইটস, সেই রাইটসের কথা কেউ বলে না। শুধুমাত্র দুই ধর্মের একে গালাগাল দেবে, মানে কেউ বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না বলছে, আবার এও বলছে যখন একটা দেশের সেকুলার কান্ট্রি, সেই সেকুলার কান্ট্রিতে সব ধর্মের মানুষ জয় শ্রীরাম স্লোগান দেবে, এটা হতে পারে না। সব ধর্মের মানুষ দেয় না, যার ধর্মের সেই থেকে স্লোগান দেওয়া হচ্ছে জয় শ্রীরাম, সেই রাজনৈতিক দল এবং সেই স্লোগান দিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে। ফলে আরেকজন ইমাম ভাতা দিচ্ছে। আমরা নিজে আমি মনে করতে পারি, আমার মনে আছে যেমন ভাবে যেমন আমরা বুঝতে পারলাম না শামীম দা, বুঝতে পারলাম না, মানে জয় শ্রীরাম স্লোগানটা আপনি এর মধ্যে কোথায় পেলেন? জয় শ্রীরাম স্লোগানটা পাচ্ছে এই কারণে, একজন জয় শ্রীরাম স্লোগান দিতে যখন অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তা মিছিল করতে বেরোচ্ছে, তখন আরেকটা গ্রুপ সেখানে সাহস দেখাচ্ছে যে না, আপনার ভয়ের কারণ নেই, আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা আছি। মিছিল করতে বেরিয়েছে আপনারা আর নিজেরাই দেখেছেন হাওড়ায়, সেখানে বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় বেরিয়ে পড়েছে? হাওড়ায় ঢাল তলোয়ার, সেটা নিয়ে হাইকোর্টে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে হাওড়ায়। কবে হয়েছে এটা? জয় শ্রীরামটা কোনোদিন কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না। রাজনৈতিক স্লোগান হতে পারে, এটা হিন্দু ধর্মের স্লোগান, আমরা গর্ব করে বলি, এটা রাজনৈতিক স্লোগান নয়। হিন্দু ধর্মের স্লোগান যেটা তুলছে, যে জিগিরটা রয়েছে, যেমন হর হর মহাদেব, যেমন জয় মা দুর্গা, তেমন জয় শ্রীরাম, সেটাই হচ্ছে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। আরে ভালো করে আপনি বলছি তো আপনাকে, আপনি বলুন যে আপনি বলুন আমাকে, শুনুন, সেকুলার কান্ট্রি হয় দেশভাগ হয়নি, সেকুলার কান্ট্রি হয় দেশভাগ হয়নি, হিন্দু ধর্ম সেকুলার কান্ট্রি হয় দেশভাগ হয়নি। আর সবচেয়ে জানা জয় শ্রীরাম স্লোগান বলে আপনি কোথায় দেখলেন বিভাজনের কথা বলা হয়েছে? আপনি আমাকে একটা উদাহরণ দিন না। কোনো রাজনীতির মঞ্চ থেকে যখন কোনো ভোটটা হয় জয় শ্রীরাম আপনারা শুনুন, আপনারা ইন্ডি জোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অঙ্গ সাপোর্ট করছেন, এটা জেনেও যে ধর্মীয় সুশ্রী দেওয়া হচ্ছে, রাজনীতি যদি করতে হয় বস্ত্রের রাজনীতি করা হোক, বাসস্থানের রাজনীতি করা হোক, সেই রাজনীতি কে করছে? আপনার দিদি করেছেন? এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ধর্ম বস্ত্রের রাজনীতি? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে আসিনি, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে মোদিও তাই করছে, দুজনে একই জিনিস করছে। আর মাঝখানে এই যে 60% যারা মাইনরিটি, আদিবাসী বলুন, দলিত বলুন, মুসলিম বলুন, আপনাদের কম্পালশন রয়েছে, শুনুন না, আপনাদের কম্পালশন রয়েছে, আপনাদের এক সেকেন্ড আসছি শামীম দা, আপনাদের কম্পালশন রয়েছে, বুঝতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতে হবে, সেই কারণে ঈদের মঞ্চ থেকে এমন ঈদের মঞ্চে এমন বক্তব্যকে আপনি ডিফেন্ড করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আপনি ডিফেন্ড করছেন, আপনি এখানে জয় শ্রীরাম স্লোগান হট করে আলটপকা নিয়ে চলে এলেন, আপনাদের বক্তব্য তো শুনে দিচ্ছি, আপনাদের মতো আপনাদের মতো এটাকে হিপোক্রেসি বলে শামীম দা, এটাকে হিপোক্রেসি বলে, আপনি বলছেন হিপোক্রেসি বলে। আমি কাসেম সিদ্দিকী, শুনুন, শামীম আহমেদের বক্তব্য শুনলাম, আমি জানি না এটাকে হিপোক্রেসি, আপনারা কি বলবেন? আমার কাছে হিপোক্রেসি মনে হয়েছে। আপনার কাছে হিপোক্রেসি মনে হতে পারে, কারণ আপনি এখানে বসে আমি বলছি আপনাকে, রাজনীতি দলকে সাপোর্ট করার জন্য বলে আছেন। আমি এখানে বসে কেন
আপনি তো সাপোর্ট করছেন, আপনি বলুন, আপনি সাপোর্ট করছেন, আপনি বলুন। আমি শুনে দিচ্ছি আপনাদের বাকিদের বক্তব্য, আমি শুনে দিচ্ছি। আমি বলছি কাসেম সিদ্দিকী, এক সেকেন্ড, আমি বলছি কাসেম সিদ্দিকীর আমাদের বক্তব্য, বক্তব্য খুব ক্লিয়ার। এক সেকেন্ড, কাসেম সিদ্দিকীর বক্তব্য একবার শোনাও পিসিআর শোনাও। জয় শ্রীরাম স্লোগানে কেউ বিভাজনের রাজনীতি করেনি, করলে দেখান আমাকে ধর্মীয় মঞ্চ থেকে, দেখান আমাকে, তাহলে দেখান প্রুফ নিয়ে বলুন, চালাও কাসেম সিদ্দিকী, চালাও। আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে, ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? কে বন্ধ করেছে? সবাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই তো, আর ভয় দেখাতে পারবে না। শামীম আহমেদের মতো শিক্ষিত লোকজন নয়, কিন্তু প্রান্তিক যারা, যে সংখ্যালঘুদের আলাদা করে টার্গেট করে সাধারণত কোট আনকোট দুধেল গায়ে এই ভাষা প্রয়োগ করেছেন, তাদের বক্তব্য হচ্ছে যে তারা আর এই টোপে পড়বে না, কারণ তারা দেখে নিয়েছে অন্যান্য রাজ্য বিজেপি শাসিত, সেখানে শুধুমাত্র ভয়ের রাজনীতি করা হচ্ছে, কিন্তু আপনি বললেন না পরিচ্ছন্ন রাজনীতিতে, আপনি বলতে পারলেন না যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে কোথায় বিভাজনের রাজনীতি করা হয়েছে। অনিন্দ্যবাবু কি বলবেন, মানে এটা কি সত্যি আজকে রাজনীতির মঞ্চ বলে মনে হয়েছে আপনার? আপনি যে বলছিলেন যে ধর্মীয় সুরসুরি দিয়েছে, এটা আপনাকে কে বললো? এটা আপনি নিজে বলছেন। ওখানকার যারা ছিলেন তারা কি কেউ এই বক্তব্য করেছে যে ধর্মীয় সুরসুরি দিয়েছে, বা অন্য কোনো ধর্মের লোকেরা আপনাদের কাছে বা কোনো জায়গায় কি কোনো অভিযোগ করেছে যে উনি ধর্মীয় সুরসুরি দিয়েছেন? এর পারসেপশন তো আপনারা মনে করছেন, রিপাবলিক বাংলা মনে করছে ধর্মীয় সুরসুরি দিয়েছে। আপনি কি মনে করছেন? একদমই না। সম্প্রীতির কথা বলেছেন, মানুষের কথা বলেছেন। কিরকম সম্প্রীতি? সমস্ত রকমের। আমরা এক হয়ে থাকবো, উনি বলেছেন আমরা এক হয়ে থাকবো, আমরা মানে যে কোনো সম্প্রদায়ের লোক, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা একত্রিত হয়ে থাকবো। আমরা চাইছি বাইরে থেকে যদি কোনো বহিরাগত শক্তি জোর করে কোনো লোককে, এই যদি বলছেন যে আপনারা বিয়ে করতে পারবেন না, আপনাদের এটা কাদেরকে বলছেন? বিয়ে করতে পারবেন না মানে? উনি তো বলছেন। আপনি মনে করছেন, আমি আবার আপনাকে বলছি, উনি যে নাগরিকত্ব দেবে না, বিয়ে করতে পারবেন না, কাদেরকে বলছেন তাহলে? নাগরিকত্ব দেবেন না মানে আপনার ধর্ম চলে যাবে। আমি আপনাকে একটা কথা বলছি। আরে বলুন, এগুলো কাকে বলছেন? এগুলো কি ধরনের সম্প্রীতির কথা বলুন না? আপনার ধর্ম চলে যাবে, ইউসিসি হলে বিয়ে করতে পারবেন না, আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এটা কি ধরনের সম্প্রীতির বার্তা বলুন, এবং কাদের জন্য বার্তা বলুন? নাগরিকত্ব নিয়ে যদি কথা বলেন তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, শান্তনু ঠাকুর উনি কি এই দেশের নাগরিক নন? যদি নাগরিক না হন তাহলে উনি মন্ত্রী কি করে? আমার প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলেছেন, প্রথমে সিএ কথা বলা হচ্ছে, তারপর এনআরসি কথা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহজি স্পষ্ট কথা বলেছেন। আপনাদের কাছে বাইক নাও থাকতে পারেন, বা খুঁজলে আপনি পেয়ে যাবেন ইউটিউবে, স্পষ্ট বলেছে প্রথমে সিএ হবে, তারপর এনআরসি হবে। যারা বিভাজনের কথা বলে, আমরা তো বিভাজনের কথা বলি না, আমরা একত্রিত থাকার কথা বলি। না, আমি তো এটা জানতে পারছি একত্রিত হওয়ার কথার নমুনাটা কেমন। আমি তো আজকে এটা তো শোনালাম, আরো একবার শুনবো একত্রিত হওয়ার নমুনা। এক সেকেন্ড, যদি পিসিআর কাছে থাকে আরেকবার বাইটটা প্লে করতে বলবো। আমাকে কিছুক্ষণ আগে সায়ন বলছিল যে বাইটের কথা, একবার প্লিজ প্লে করতে বলবো, যে কিরকম শুনি যে এই ধরনের মঞ্চ থেকে বা বিভিন্ন সময়তে। কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম, উনি বলছিলেন যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করতে হবে। মানে গরু দুধ কোনটা বোঝা মুশকিল, কাদের উনি দুধেল গাই ভাবেন সেটাও বোঝা মুশকিল, কারণ প্রশ্ন করলেই সবাই নাকি সম্প্রীতির কথা মাথায় চলে আসে। কি ধরনের সম্প্রীতি জানা নেই আমার। ভোটের ময়দানে ঠিক উৎসব দেখে বেছে বেছে ভয় দেখানো, এই করানো, কাদেরকে ভাবছেন, কি ভাবছেন একবার শোনাবো। যে সম্প্রীতির বার্তা বলছেন অনিন্দ্য সিনহা রয় প্রত্যেক ক্ষেত্রে, সেটা সম্প্রীতির বার্তা কিভাবে একবার শোনাবো প্লিজ পিসিআর। একটা কথা জেনে রাখুন, আর একটা বিল পাস করিয়ে নিয়েছে কিনা কে জানে, যা ইচ্ছে করে তো 147 জন এমপিকে বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ান। আপনারা জানেন হিন্দুদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে, হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, সংখ্যালঘুদের মুসলিমদের বিয়ের সিস্টেম অন্য। এটার মানে হচ্ছে
আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না। বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল মে চলা যাও, শুধু মোদিবাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে। আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো এখন থেকে ওটাকে জেলে ভরে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে না। সম্প্রীতি আছে এর মধ্যে? যেখানে বলা হচ্ছে সিএ নিয়ে কথা বলা হচ্ছে এবং এনআরসি নিয়ে কথা হচ্ছে, সে তার যদি বিরোধিতা করা হয় সেটা কি আপনি সম্প্রীতির কথা মনে করেন না? আরে আজকে ঈদের মঞ্চ থেকে কি বলছেন? কয়েকদিন আগে বললেন ভোটের সময় বলবো সবাইকে শান্ত থাকতে, কোনো দাঙ্গা বাঁধাবেন না। আপনার মনে হচ্ছে প্রতিদিন বলা হচ্ছে এগুলো? আপনার মনে হচ্ছে ঈদের একটা মঞ্চ থেকে ধর্মীয় সুশ্রুতি দেওয়া হচ্ছে না আপনার মনে হচ্ছে? এছাড়া আপনি আরো তো অনেক বাকিদের কি মনে হচ্ছে শুনি। ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তাটা যদি আজকে আরো একবার শোনানো যায়, সমস্ত গেস্ট অতিথিরা উপস্থিত রয়েছেন, তাহলে আরো একবার শুনি, আমি বাকিদের কাছে আসবো। এটা কি ধরনের বার্তা ঈদের মঞ্চ থেকে আজ? আচ্ছা, রেডি আছে পিসিআর? মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা, বর্ণ বৈষম্যকে আমি মানি না। সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুরুজে। टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। আমাদের কি উচিত তাদের? आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। हम बोला कुछ नहीं चाहिए। অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। বিকুল আপ रहे कुल कुल, हम रहेगा कुल कुल। उसको दारुण फसाद का चक्रांत हम नहीं करने देंगे। আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার